প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন এম আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগের ভোটারদের কদর বেড়েছে বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ নির্বাচনে অংশ নেওয়া অন্য সব দলের কাছে। বিএনপি, জামাত সহ নির্বাচনী লড়াইতে নামা সব দলই আওয়ামী লীগের ভোট টানতে উঠে পড়ে লেগেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের ভোট টানতে যেসব আশ্বাস দিয়ে যাচ্ছেন দলগুলো, সেটিকে আসলে ভালো চোখে দেখার কোনো সুযোগ নেই। এম আবদুল্লাহ, বিএনপি, জামাতের আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা, আপনি কি এটাকে রাজনৈতিক বাস্তবতা বলবেন, নাকি আদর্শিক দেউলিয়াত্ব, নাকি জুলাইয়ের জন আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি? দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বলবো যে আওয়ামী লীগের ভোট প্রয়োজন হবে এই দুটি দলের জেতার জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য। এই ইকুয়েশনটা তাদের কিভাবে আসলো, এটাই আমার কাছে একটা বিষয়। কারণ আমরা যদি দেখি জুলাই অভ্যুত্থানের পরে যতগুলো জরিপ, মোটামুটি নির্ভরযোগ্য জরিপ হয়েছে, কোনোটিতেই আওয়ামী লীগের এখন ভোটের বা সমর্থন 10 ভাগের উপরে না। 10%, কোনোটাতে 7, কোনোটাতে 8, 10, 11 এই পর্যন্ত এসছে। এই ভোট ছাড়া যদি তাদের না চলে এবং তাহলে তো এটা তাদের বিরাট রাজনৈতিক এরকম একটি অনুকূল পরিবেশে আওয়ামী লীগের এই পার্সেন্টেজের ভোট ছাড়া যদি তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি না হয় এবং সম্ভব না হয়, তাহলে তো তাদেরকে রাজনীতি নিয়ে নতুন করে ভাবনা দরকার তাদের, আমি মনে করি। এই জায়গাটাতে সবচেয়ে সমস্যার যে জায়গাটি তৈরি হচ্ছে আওয়ামী লীগের এই ভোট টানতে গিয়ে, আওয়ামী লীগ তো এমন একটা চরিত্র, এই চরিত্র কিন্তু কিছুদিনের জন্য ভানভনিতা করতে পারে, তাদের অরিজিনাল চরিত্র কিন্তু বদলাবে না। এরাই যখন এদের কাছ থেকে যখন আপনি ভোট নিলেন, ভোটের বিনিময়ে নিশ্চয়ই আপনি আশ্বস্ত করছেন যে তাদেরকে নিরাপত্তা দেয়া, তাদের যে অতীতের অপকর্ম আছে সেগুলোর ব্যাপারে যাতে মামলা তুলে নেওয়া, তাদের অতীতের অপকর্মগুলো থেকে তাদেরকে ইন্ডিমিনিটি দেয়া, এই বিষয়গুলো অটোমেটিক চলে আসে। আপনি মুখে বলেন বা না বলেন, যখন আপনি তাকে কাছে টানছেন, এটা ইনফ্লাইড, আপনি এটা অটোমেটিকলি আপনি তার কাছে এক ধরনের দায়বদ্ধতার জায়গা তৈরি হচ্ছে। এবং আগামী দিনে যখন ক্ষমতায় যাবেন তখন তাদেরকে আপনি ছাড় দিবেন, রাজনৈতিকভাবে ছাড় দিবেন, তাদেরকে মামলার যখন তোলার জন্য তারা তদবিরে আসবে সেটা করবেন। হয়তো যে ব্যক্তির সাথে আপনি কথা বলছেন, আপনি বিতর্কের স্বার্থে বলতে পারেন যে তার বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে মামলা নাই তাদেরকে, কিন্তু আওয়ামী লীগ তো আওয়ামী লীগে, আপনি আওয়ামী লীগের যে লোকটাকে কাছে টেনে তার কাছ থেকে সুবিধা নিচ্ছেন, সেই লোকটার কোনো একজন আত্মীয়, কোনো একজন ঘনিষ্ঠ লোকই কিন্তু মামলার হয়তো আসামি। সেই যখন আবার মামলার জন্য তদবির করতে আসবে, সেই যখন আগের যে তার চাঁদাবাদী দখলদারি যেগুলো ছিল এগুলো টিকিয়ে রাখার জন্য আপনার কাছে আসবে, আপনি কিন্তু তাকে উপেক্ষা করতে পারবেন না, যেহেতু আপনার একটা দায়বদ্ধতার জায়গা তৈরি হচ্ছে। আপনি আগামী দিনে দেখবেন যে এই নব্য জাতীয়তাবাদী বা নব্য ইসলামী যেই দলেই যাক না কেন, বিএনপি, জামাত দুপক্ষই টানতে আমরা দেখছি, দুই পক্ষকেই এই প্রবণতায় দেখছি। তো যে জায়গায় তারা নতুন জাতীয়তাবাদী হোক বা নতুন ইসলামিস্ট হোক, তারা কিন্তু অপকর্মে জড়াবে নির্ঘাত, যখন শুধুমাত্র এই ক্ষমতার পালা বদল বা একটা রাজনৈতিক সরকারের অপেক্ষায় তারা প্রহর গুনছে। তারা কিন্তু সবচেয়ে যেটা সংকট হয়েছে সেটা হলো এই যে জুলাইয়ের যে জন আকাঙ্ক্ষা, সেটা আসলে কি দাঁড়ায় না, সেই আকাঙ্ক্ষার জায়গাটা তো বলা হচ্ছে যে মূলত বলে আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট দলকে রাজনীতিতে একদম অপ্রাসঙ্গিক জায়গায় নিয়ে যাওয়া। এখন সেটার জন্য অনেকে যুক্তি দেখাচ্ছেন যে এটা যদি তাদেরকে জায়গা করে দেয়া হয় তাহলে দল হিসাবে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যায়। এটা খোঁড়া যুক্তি। কারণ আওয়ামী লীগের যারা, আপনি দেখবেন, আপনি যদি এই গত 18 মাসের চিত্র আপনি দেখেন, তাদের যে হাসিনার প্রতি তাদের যে অনুরাগ, এটা কিন্তু বিন্দু মাত্র কোথাও কিন্তু তাদের ভার্চুয়াল জগৎ প্ল্যাটফর্ম যদি আমরা দেখি, এবং অনুতাপ তাদের মধ্যে কোনো সে ধরনের অপকর্মগুলোর জন্য তাদের কোথাও দুঃখবোধ নাই, অনুতাপ নাই। এবং শেখ হাসিনার প্রতি তাদের আনুগত্য, তাদের যে শেখ মুজিবের প্রতি তাদের যে আনুগত্যের জায়গা, এই জায়গাগুলোতে সাময়িকভাবে তারা বাঁচার জন্য নানান কৌশল নিচ্ছে, নানান ছদ্মাবরণ গ্রহণ করছে, কিন্তু আলটিমেটলি তারা যখন স্বরূপে ফিরবে তখন এই সব দল যারা কাছে টানছে তাদের জন্য বিরাট বুমেরাং হয়ে সেটা দেখা দিবে। এবং তাদেরকে এইসব দায়ভার, এরা যখন সামনে অপকর্ম করবে, এই সমস্ত দায়ভার কিন্তু এই রাজনৈতিক দলগুলোকে
কি গ্রহণ করতে হবে, এবং এটা তারা নিতে পারবেন কিনা তাদের এখনই ভেবে দেখা দরকার। শুধুমাত্র ভোটের জন্য, ভোটের বৈতরণী পার হওয়ার জন্য যা খুশি তাই করা, এমনিই তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগকে শেষ করে দিয়েছে। গত 15 বছর শেখ হাসিনা তো আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয় নাই, সে নির্ভর করেছে পুলিশের উপর, সেনাবাহিনীর উপর এবং অন্যান্য বাহিনীর উপর ভর করে, আমলাতন্ত্রের উপর ভর করে প্রতিষ্ঠানগুলোকে একদম অকার্য করে দিয়ে বিচার বিভাগকে একদম নিজের দাসত্বের জায়গায় নিয়ে গিয়ে সে এগুলোর উপর ভর করে ক্ষমতা ছিল, যে কারণে রাজনীতিটা তার রাজনীতি এমনি নিজেই নিজের দলকে শেষ করে দিয়েছে। এখন এই যে নিয়মান এই দলটিকে আপনারা যদি কাছে টেনে মানে চাঙ্গা করে তাদেরকে কাছে টানেন, এটার যে দায়ভার সামনে যে এদের যত অপকর্ম হবে এগুলার দায়ভার বহন করতে পারবে কিনা তাদের কিন্তু এটা ভেবে দেখা দরকার এখনই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ক্ষমতা যাওয়ার রাজনীতি ও বুর্জোয়া রাজনীতি এটাই স্বাভাবিক। নিরেট আদর্শবাদী রাজনৈতিক দল ও রাজনীতি থাকলে আওয়ামী লীগের ভোটপতি কিন্তু কোনো দলই এভাবে উঠে পড়ে লাগতো না। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম একটা কথা বলেছেন, দৈনিক পত্রিকাকে উনি বলেছেন যে এটাই ভোটের প্রতিযোগিতা, ভোটের কৌশল। তবে বিএনপি জামাত যা করছে তা বাড়াবাড়ি পর্যায়ে, যেভাবে আশ্বাস দিচ্ছে এগুলোকে উৎকোচ দেওয়ার সমতুল্য। এখন প্রফেসর আজম, এই যে মতামতটা এবং সার্বিক বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভোটটা নিজের পক্ষে নিয়ে আসার জন্য যে কথাগুলো দুই দল থেকে বলা হচ্ছে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আশ্বাস হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা তার সম্পূর্ণ বিপরীত। সো এটা রাজনৈতিক দলগুলোর জন্য শর্ট টার্মে বলেন আর লং টার্মে বলেন, তাদের জন্যই একটা ডিজাস্টার এটা বয়ে আনবে। আর বিশেষজ্ঞরা যেটা বলছেন যে বুর্জোয়া রাজনীতিতে এটাই কৌশল, দেখেন ভোটের কৌশল হতে পারে, গণতান্ত্রিক রাজনীতিতে ভোটের নানান ধরনের কৌশল থাকে, কিন্তু সেটারও একটা পরিসীমা একটা রয়েছে। কারণ হচ্ছে এই দলগুলো আপনি দেখেন যে দীর্ঘ 17-18 বছর তারা কোনো রাজনীতি করতে পারেনি, তারা ভোটে অংশ নিতে পারেনি। তাদের আজকে ভোটের মাঠে তারা যে আসলো, ভোটের মাঠে এসে তারা যে কথা বলতে পারছে, এটা কিন্তু জুলাই অভ্যুত্থানের ফলে, জুলাই বিপ্লবের ফলাফল এটা। তো জুলাই বিপ্লবের ফলে ভোটে অংশ নেওয়ার পর, এই ভোটে আসার পর, কথা বলার স্বাধীনতা পাওয়ার পর, ক্ষমতায় আসার সম্ভাবনা দেখার পর, তারপরে যদি এই জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরোধী এরকম কথাবার্তা বলা হয়, সেটি অবশ্যই আমাদের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য বলেন আর রাজনৈতিক দলগুলোর নিজেদের অস্তিত্বের জন্য এটা অনেক বড় থ্রেট হিসেবে দেখা দেবে। এখানে আলোচনা শুরুর আগে এম আব্দুল্লাহ ভাই আলাপ প্রসঙ্গে বলছিলেন যে আমরা এখনো রাজনৈতিক দলগুলোর প্রচারণায় এই জুলাই গণ আকাঙ্ক্ষা বা জন আকাঙ্ক্ষা যেটাই বলি, সেটা আসলে খুঁজে পাওয়া একটু কঠিন হচ্ছে। না, সেটাই হচ্ছে ওইটা, মানে জুলাইয়ের কথা বললেই মানে ভাবনাটা এরকম যে এটা আওয়ামী লীগের বিপরীতে চলে যাবে, সো আওয়ামী লীগের লোকজন আমাকে ভোট দেবে, এভাবে বলা যাবে। দুই দলেই মানে দুই জোটের প্রধানই এই দুই জোট থেকেই এই ধরনের কৌশলের নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে। তাহলে আদর্শ থাকলো কোথায়? আদর্শ তো আপনি জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে যদি আদর্শের কথাটা চিন্তা করেন, তাদের দলীয় তো একটা আদর্শ আছে। হ্যাঁ, দলীয় আদর্শ আছে, কিন্তু ভোটিং রাজনীতিতে এটাকে শর্ট টার্মের জন্য আপনি বলতে পারেন যে ভোটিং রাজনীতির কাছে আদর্শটা এখানে পরাজিত হয়েছে এবং ভোটিং রাজনীতিটাই এখানে মুখ্য হিসেবে দেখা দিয়েছে যে আমাকে ভোট নিতে হবে। এই ধরনের আশা করাটাই আসলে দুরাশা। পাশ করার পরে একটা দায়বদ্ধতা থাকবে, কেন যাদেরকে আপনি কথা দিয়েছিলেন তাদের কথাটা রাখতে হবে, এই দায়বদ্ধতা থেকে তাদেরকে রাজনীতি করতে হবে। সেটা যখন তারা করতে যাবে তখন সোসাইটিতে রিয়াকশনটা কি হয়, প্রকৃত রিয়াকশনটা তখন রাজনৈতিক দলগুলো সেটা বুঝতে পারবে। গতকাল শনিবার ঠাকুরগাঁয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দেশে শুধু দুটোই মার্কা, নৌকা আর ধানের শীষ। নৌকা এখন আমাদের কাছে নেই, তাহলে ভোট দেবেন ধানের শীষে। নতুন যে মার্কা দাঁড়িপাল্লা এসেছে তার স্বাধীনতা বিরোধী। এর আগের দিন গত শুক্রবার নির্বাচনের প্রচারণে একই জায়গায় তিনি বলেন যে আওয়ামী লীগের বিনা অপরাধীদের সঙ্গে তিনিও তার দল থাকবে। মির্জা ফখরুল কিভাবে বলেন দেশে শুধু দুটো মার্কা, নৌকা আর ধানের শীষ? তাহলে কি তিনি অন্য প্রতীক ও দলগুলির অস্তিত্বকে উনি কিভাবে দেখেন? এই প্রশ্ন উঠতেই পারে। এম আব্দুল্লাহ, কি বলবেন? আসলে এটা খুবই, আমার জন্য এই প্রশ্নের উত্তরটা খুবই কঠিন। মির্জা ফখরুল ভাই আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের মানুষদের একজন। তার সাথে আমি গত 15 বছর যাবৎ আমি যখন সাংবাদিক নেতৃত্বে ছিলাম, তার বিএফিউজের সভাপতি ছিলাম, মহাসচিব ছিলাম,
তার অকুণ্ঠ সমর্থন পেয়েছি এই সাংবাদিক সংগঠন চালাতে গিয়ে। বিভিন্নভাবে তিনি সহযোগিতা করেছেন, সাংবাদিকদের নানান সংকটে পাশে দাঁড়িয়েছেন। তো তার মতো একজন আমরা বলি যে ক্লিন ইমেজের একজন মানুষ, যিনি সজ্জন মানুষ, কিন্তু সাম্প্রতিক সময়ে তার বিভিন্ন বক্তব্য নিয়ে বারবারই এ ধরনের বিতর্ক তৈরি হচ্ছে। এখন তার মতো হাইটের একজন যদি তার এলাকায় আওয়ামী লীগের ভোট ছাড়া জিততে না পারেন, এটাও তো আমাদের জন্য একটা অ্যালার্মিং জায়গা। আমি মনে করি যে বিএনপির মতো রাজনৈতিক দল এবং সেই দলের মহাসচিব এবং যার মোটামুটিভাবে একটা স্বচ্ছ ইমেজ আছে, তো তার যদি আওয়ামী লীগের ভোট জাতীয় দিয়ে, নেতা। হ্যাঁ জাতীয় না, আওয়ামী লীগের তার বাবাও কিন্তু বাংলাদেশের মানে রাজনীতিতে অত্যন্ত আইকনিক রাজনীতিবিদ ছিলেন এবং মন্ত্রী ছিলেন। তো সেই জায়গাটাতে তার যদি জেতার জন্য আওয়ামী লীগের ভোট দরকার হয়, এই হিসাবটা কি আমি আসলে ওখানকার প্রেক্ষাপটটা হয়তো আরো বিস্তারিত জানলে বলতে পারতাম। তিনি যে মার্কা কথা বলেছেন এবং বলছেন যে তৃতীয় যে মার্কাটি সেটি দাঁড়িপাল্লা, এটা স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা বিরোধী তো জামাত স্বাধীনতা বিরোধী নিশ্চয়ই এই গত বছর খানিকের মধ্যে না, তার আগে তো স্বাধীনতা বিরোধী তার যেই এটা সব সময় ছিল এবং তাদের সাথে 20 বছর একসঙ্গে চলেছেন। তো এই জায়গাগুলো আমার মনে হয় আমি বলি কি, বরং বিএনপি এবং জামাত উভয় দলকেই আমি এই যে নির্বাচন কেন্দ্রিক যে বিতর্কের জায়গাগুলো তৈরি হচ্ছে, কাদা ছোড়াছুড়ি হচ্ছে, আমি এই দলগুলোর নেতৃবৃন্দের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যে আপনারা আজ হোক, কাল হোক, 10 বছর হোক, 20 বছর পর হোক, আওয়ামী লীগ হয়তো কোনো একদিন রাজনীতিতে ফিরে আসবে। তখন কিন্তু আপনাদের হয়তো আবার এক জায়গায় জোটবদ্ধ হওয়া লাগতে পারে। তখন যাতে এখনকার বক্তব্যগুলো আবার ভাইরাল করে আপনাদেরকে লজ্জা না দেয়, এই বিষয়গুলো আপনারা দুই পক্ষই যদি স্মরণ রাখেন আমাদের জন্য স্বস্তিদায়ক হবে। একটা সময় আসবে যে এখন যে একে অপরের বিরুদ্ধে যেসব কথা বলছেন, এক পক্ষ বলছেন স্বাধীনতা বিরোধী, তাদেরকে এই সেই, তাদেরকে 71 সালে দেখেছে এই সে, এগুলো বলছেন, কিন্তু আরেক পক্ষ বলছেন যে চাঁদাবাজ বা এগুলা, হয়তো এর মধ্যে অনেকখানি সত্যতার জায়গা আছে, কিন্তু সেটা এতদিন তো একসঙ্গে চলার সময় তো এই বিষয়গুলো আপনারা বলতে পারেন না একে অপরের বিরুদ্ধে। সুতরাং এই যে মাত্র আর 18-20 দিন আছে, এই সময়টা একটু ধৈর্য ধরেন, এই সময়টা নিজেরা পজিটিভ কথাবার্তা বলেন, কি করবেন আগামী দিনে, মানুষের শোনা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোকে অ্যাড্রেস করেন, তারা কি চেয়েছিল, কি জন্য এতগুলো লোক জীবন দিল, তাদের চাওয়াটা কি ছিল, তারা এই রাষ্ট্রটাকে কেমন রাষ্ট্র হিসেবে দেখতে চায়, সেগুলো নিয়ে আপনার বাস্তবায়নের পরিকল্পনাগুলো তুলে ধরেন একে অপরের বিরুদ্ধে। এই যে কাদাছড়া, আমার মনে হয়েছে আমি সাম্প্রতিক সময়ে আমি আমার দায়িত্বের কারণে আমি বরিশাল অঞ্চলে গিয়েছিলাম, একদম মাঠ পর্যায়ের অনেক লোকজনের সাথে আমি কথা বলেছি এটা বোঝার জন্য, এবং গত 2 দিন আগেই আমি ফেনী এলাকাও ঘুরে এসেছি। তো মানুষের মধ্যে মানুষ কিন্তু এগুলো পছন্দ করছে না, এই যে একে অপরের শীর্ষ পর্যায় থেকেও একে অপরের বিরুদ্ধে যেভাবে আক্রমণাত্মক ভাষায় কথা বলছেন, মানুষ তো এগুলা খুব নিকট অতীতের স্মৃতি যে এরা একসাথে একই মঞ্চে ছিলেন। এবং এর আগে বেগম খালেদা জিয়া, কখনো আমরা দেখি না বেগম খালেদা জিয়াকে যে এই জাতীয় ইস্যুগুলো সামনে এনে ভোটের ফায়দা নিতে। এই বিষয়গুলো আমার মনে হয় দুই পক্ষই যদি খেয়াল রাখেন তাহলে আগামীতে হয়তো আপনাদেরকে আরেকবার বিব্রতকর অবস্থায় পড়তে হবে না। এই ব্যাপারে একটু সংযত থাকলে আমাদের জন্য স্বস্তিদায়ক হয়। জামাতের পক্ষ থেকে কিন্তু একই কাজ করা হচ্ছে। দলটি আওয়ামী লীগ নেতাদের দলে ভিড়িয়ে তাদের মাধ্যমে নৌকার ভোট টানার চেষ্টা করছেন। গত বৃহস্পতিবার কুমিল্লায় 11,014 গ্রাম আসনে জামাতে ইসলামের প্রার্থী সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী সমাবেশে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের নেতার নাম সালাউদ্দিন আহমেদ মজুমদার। তিনি সেখানকার একটা ইউনিয়নের সভাপতি। তিনি নৌকা প্রতীকে নির্বাচন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। 5 আগস্ট পর তাকে অপসারণ করা হয়। এর মানে দুদল থেকে একই ধরনের কর্মতৎপরতা। একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে কি বলবেন প্রফেসর আজম? এটাকে আমরা ভোটিং পলিটিক্স বলি, ইলেকটোরাল পলিটিক্স। ইলেকটোরাল পলিটিক্সের কাছে আইডিওলজিক্যাল পলিটিক্সটা এখানে পরাজিত হচ্ছে। কিন্তু একটা জিনিস হলো, আমরা ভাবছিলাম যে একটা সময় এসে 5 আগস্টের পর আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে রাজনীতিতে, এবং হয়েও যাচ্ছিল, কিন্তু আমরা দেখলাম যে প্রধান দলগুলোই মূলত আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছে। কেন? এর মধ্য দিয়ে দলগুলো যখন দেখতে পাচ্ছে যে একটা কম্পিটিটিভ অবস্থায় যাচ্ছে ইলেকশনটা, তখন তাদের কাছে মনে হচ্ছে যে যেহেতু কম্পিটিটিভ অবস্থা যাচ্ছে, সেহেতু এই ভোটগুলো যদি আমি টানতে পারি
তাহলে আমার ভোট ব্যাংকের বাইরে এই ভোটগুলো যদি এসে আমার সাথে যোগ হয় তাহলে হয়তো আমার বিজয়ী হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। মূলত এই পারসেপশন থেকে দুই দল এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। যদিও আমি বললাম যে এটাই হচ্ছে ভোটিং রাজনীতি, এবং ভোটিং রাজনীতি এই জন্যই অনেক সময় মানে গণতন্ত্রের জন্য এই মানে আপনি যদি আমরা যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট আমরা যেটা চাচ্ছি, আমরা যে ডেমোক্রেটিক একটা ভালো স্টেটে আমরা পরিণত হতে চাচ্ছি, এইখানে কিন্তু আওয়ামী লীগ হচ্ছে একটা আপনার মানে গণতন্ত্র বিরোধী, দেশ বিরোধী একটা শক্তি। এই দেশ বিরোধী শক্তিকে অপ্রাসঙ্গিক করে দেয়া এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের দায়িত্ব ছিল, কিন্তু সেটা না করে আজকে তারা এই কাজটা করছে। এই কাজটা করতে গিয়ে মানে আগামী দিনে তাদের যে পুনর্বাসিত হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং এটার জন্য কিন্তু রাজনৈতিক দলগুলোকেই প্রাইস পে করতে হবে, জনগণকে কিন্তু প্রাইস পে করতে হবে, কিন্তু তারা দুঃখজনকভাবে সেই জিনিসটা তারা বুঝতে পারছে না। আরেকটা জিনিস হচ্ছে যে তারা, আমার কাছে মনে হচ্ছে যে রিয়ালিটিটা রিয়েলাইজ করতে পারছে না। ভাই যেমন একটু আগে বললেন যে আমরা জরিপগুলো যদি দেখি, এখানে 4-5 কোটি প্রায় নতুন ভোটার, এই নতুন ভোটাররা কিন্তু কেউ আওয়ামী লীগের পক্ষে না, এটা আমরা সবাই জানি। 30 লাখ হ্যাঁ, নতুন ভোটার। তারপরে আওয়ামী লীগের যে পুরনো ভোটার রয়েছে যারা, এই পুরনো ভোটারদের মধ্যে একটা বিরাট অংশ তারা কিন্তু ভোট দিতে যাবে না, রাগে ক্ষোভে যতই বলেন আপনি, তারা ভোট দিতে যাবে না। আর বাকি যে অংশটা ভোট দিতে যাওয়ার সম্ভাবনা, এই অংশটা 5%ও হবে কিনা আমার সন্দেহ আছে। তো এইরকম একটা অংশকে কেন্দ্র করে এই প্রতিযোগিতাটা মানে দীর্ঘ মেয়াদে আমাদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তা আশা করি রাজনৈতিক দলগুলো এটা বুঝবে এবং একটা লিমিটেশনের মধ্য থেকে তারা আওয়ামী লীগের লোকজনকে ভোটে নিজেদের পক্ষে আনার চেষ্টা করবে। এমন কোনো কাজ তারা করবে না যাতে তাদের এর মধ্য দিয়ে তাদের পুনর্বাসনের রাস্তাটা প্রশস্ত হয়ে যায়। আব্দুল্লাহ, আপনি বলছিলেন আপনি বরিশাল গিয়েছিলেন, ফেনী গিয়েছিলেন, তাহলে সাংবাদিক, আপনি এই মুহূর্তে মাঠের সাংবাদিক না, কিন্তু আপনি পুরোদস্তুর মাঠের সাংবাদিক আসলে। কিন্তু আপনারা যখন যান কোথাও, যে কাজেই যান না কেন, যারা সাংবাদিকতা করেন একবার, তারা কিন্তু খোঁজখবর রাখেন প্রথম গিয়ে, এটা একটা মানুষের স্বভাব দাঁড়িয়ে যায়। আপনি যেহেতু মাঠ পর্যায়ে একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করেছেন, এখন একটা প্রশ্ন আসছে যে এই আওয়ামী লীগের ভোটার আসলে কোন দিকে ঝুঁকছে বেশি, বিএনপির দিকে নাকি জামাতের দিকে? এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, আপনি দেখবেন যে ইদানিং নির্বাচনী বক্তৃতায় কেউ আওয়ামী লীগের কথা বলছে, এমনকি জামাত কিছুটা বলছে, বিএনপি আরো একটু কম বলছে। জামাত হয়তো বলছে ফেসিস্ট সরকার, আওয়ামী লীগের নাম না নিয়ে। বিএনপি আসলে টোটালটাই অবস্থায় রয়েছে। এই যে বিএনপি আওয়ামী লীগকে কম আক্রমণ করার যে কৌশল নিয়েছে, এটা কি পরিকল্পিত নীরবতা? দেখুন, আমি যেটা মাঠ পর্যায়ের কথা বলছেন, আমি তার আগে যে কথাটি বলতে চাই, আগের প্রসঙ্গে একটু বলতে চাই যে আমি কিন্তু এখানে একটা বড় ধরনের শঙ্কার জায়গা দেখছি। আওয়ামী লীগকে যারা কাছে টানছেন, আওয়ামী লীগের যেসব মাঠ পর্যায়ের চাঁদাবাজ, টেন্ডারবাজ থেকে শুরু করে মাস্তানি করে মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছিল গত 15 বছর যাবৎ, এদের কাছে টানার মধ্য দিয়ে লোকালি কিন্তু সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষের মধ্যে একটা খুব বাজে একটা বার্তা তারা দিচ্ছেন যে তাদের আগামীর রাজনীতিটা কেমন হবে, এই বার্তাটা দিচ্ছেন। এর সঙ্গে সঙ্গে আরেকটা আশঙ্কার জায়গা হলো, এরা যখন এই যে শুধু স্পেস পাচ্ছে, স্পেস পাওয়ার ফলে তারা যদি যেই সংখ্যাই হোক না কেন, তারা যদি কেন্দ্রে যায়, কেন্দ্রে যদি কোনো ধরনের গোলযোগ কোনো কারণে তৈরি হয়, তারা কিন্তু ওই নির্বাচন ভণ্ডুল করে দেওয়ার জন্য তাদের নেত্রীর যে আসল টার্গেট, সেটা কিন্তু তারা বাস্তবায়ন করবে। হ্যাঁ, এই বাস্তবায়ন, হ্যাঁ, এদের দ্বারা এরা শুধু কিন্তু এরা এখন কোন রকম যে মাঠে থাকতে চাচ্ছে, কোন রকম বাস দিয়ে মাঠে থাকতে চাচ্ছে, মাঠে যদি থাকতে পারে তারা, তাহলে হবে কি, যখনই কোনো কারণে একটু উত্তেজনা তৈরি হবে ভোট কেন্দ্রে এবং কোনো ধরনের একটু গোলযোগ তৈরি হবে, তারা এই সুযোগটা নিয়ে কিন্তু পুরো নির্বাচনটাকে ভণ্ডুল করে দেওয়ার জন্য যা যা করার তাই করবে। এবং সেটার দায়ভার কিন্তু যারা স্পেস দিলেন তাদেরকে কিন্তু সেটার দায়ভার তাদের গ্রহণ করতে হবে। এটা যদি তারা মাথায় না রাখেন, তাহলে কিন্তু ডিজাস্টার যেটা হবে সেটা পরবর্তীতে এটার জন্য তাদেরকে পস্তাতে হবে। আব্দুল্লাহ, আমি আরেকটা প্রসঙ্গে যাই, এটার সাথে লিঙ্ক আপ করি। সেটা হলো শেখ হাসিনার প্রথম সরকারের তথ্যমন্ত্রী আবু সাইদ বিএনপিতে যোগ দেওয়ার খবর বেশ আলোচিত হচ্ছে। এই নিয়ে আপনি একটা কলামও লিখেছেন, সেই কলামটি আজকের একটি দৈনিকে প্রকাশিত হয়েছে, এবং আপনি লিখেছেন যে ঘটনাটি বিনা মেঘে বজ্রপাতের মতো, রীতিমতো বিমরি খাওয়ার দশা। আব্দুল্লাহ, আপনার এরকম প্রতিক্রিয়ার কারণ কি? দেখুন, আমি আসলে সত্যি আমি এটা খুবই হতবাক হয়েছি যে এমন কি প্রয়োজন পড়লো আবু সাইদের মতো একটা মানুষ, যিনি পুরো তার রাজনৈতিক জীবনটা শুধুমাত্র জিয়াউর রহমানকে ভিলেন বানানোর কাজে তার পুরো মেধাটা, তার যতটুকু মেধা, তো পজিটিভ মেধা না, এগুলো আমরা পজিটিভ মেধা বলতে পারি না, পুরো জীবনটাই তার মেধাটাকে তারা কাজে লাগিয়েছে জিয়াউর রহমান, জিয়া পরিবারকে ভিলেন বানানোর জন্য।
এবং হেন কোনো অপকর্ম নাই যেগুলো তার আমলে হয় নাই। আমরা এই দেখেছি আমাদের এই নিয়ে আলাদা তার একটা বই আছে। হ্যাঁ, তার একটা বই না, তার যে কয়টা বই না, সব করেছে জায়গাতে রয়েছে, হ্যাঁ, কিন্তু শুধু একটা ইস্যুতে আরো সে জি, জি। একটা বই করেছে, সেটা আমি উদ্ধৃতিও দিয়েছি। জেনারেল দেখেন জিয়ার এই যে আমি সাধারণ তাকে দেখেছি, আমি তখন তো মাঠঘাটের সাংবাদিক, দেখেছি কি পরিমাণ আমাদের মনে হয় এনটি আওয়ামী লীগ সাংবাদিকদেরকে কি পরিমাণ নিপীড়নের মধ্যে রেখেছিল। বিএসএস থেকে সবাইকে ঝেঁটিয়ে জি, জি। বিদায় করেছে এই আবু সাঈদ, অধ্যাপক আবু সাঈদ। আরে জাতীয়তাবাদী অবস্থা কি ছিল? বিটিভির অবস্থা তো কোন পর্যায়ে নিয়ে গেছিল। এখান থেকে যেগুলা জিয়াউর রহমানের, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার যেসব পজিটিভ বক্তব্যগুলো ছিল, যে Footage। পজিটিভ ইমেজের যে ফুটেজগুলো ছিল, এগুলা সমস্ত ধ্বংস করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এটা আমি তো এখনকার ইনফরমেশন বলছি না, তখনই আমরা জানতে পেরেছিলাম যে এখানে আমাদের যারা সতীর্থ আছেন, ঘনিষ্ঠ আছেন, তারা তখন উদ্বেগ জানিয়ে আমাদেরকে বলছে যে এগুলা ধ্বংস করে ফেলার জন্য, যাতে ভবিষ্যতে এগুলা খুঁজে না পায়। তো এই ধরনের একজন ব্যক্তি, যিনি তার জীবনকে শুধুমাত্র এই জিয়াউর রহমানকে কিভাবে বিলেন বানাবেন, জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক না, জিয়াউর রহমান যে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, বরং পাকিস্তানিদের অনুচরী চর হিসেবে কাজ করেছেন, এই জাতীয় যত ধরনের বানোয়াট গল্প আছে সব তিনি গিলিয়েছেন এই বাংলাদেশের মানুষকে। এখন তার মতো একজন লোককে শহীদ জিয়ার দল যখন ফুল দিয়ে স্বাগত জানায়, এটা আমাদের কষ্টটা, আমরা শহীদ রাষ্ট্রপতি, আমি এর আগেও এই অনুষ্ঠানে তার প্রতি আমার আলাদা ধরনের একটি, এমনি তো আদর্শিক মিলের জায়গা আছে, কিন্তু পাশাপাশি তার ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমি যে আজকে আপনার সামনে এখানে কথা বলছি, আমি যে সাংবাদিকদের নেতৃত্ব দিলাম, আমি যে সাংবাদিকতায় আজকের অবস্থানে আছি, আমি মনে করি এটা শহীদ জিয়ার অবদান। তিনি যদি ক্ষমতার পাদপীঠে এসে বাংলাদেশে যদি সংবাদ মাধ্যমকে অবারিত না করতেন, যদি সেই বাকশালী শাসনের পরে যে 4টি মানে সংবাদপত্র রেখে বাকিগুলা বন্ধ করে দেওয়ার সে ধারা তিনি যদি অব্যাহত রাখতেন, শুধু তিনি নতুন করে কিছু করার দরকার ছিল না, যেটা করেছে ওইটা শুধু অব্যাহত যদি রাখতেন, তাহলে আমি এম আব্দুল্লাহ সাংবাদিকই হতে পারতাম না। তো এই ধরনের প্রেক্ষাপটে তার কাছে, শহীদ জিয়ার কাছে আমাদের ঋণ কিন্তু এটা পরিশোধযোগ্য না। তো তার চরিত্র হনন যিনি করেন, তাকে যখন আবার এইভাবে ফুল দিয়ে মানে স্বাগত জানানো হয় বিএনপির, একটা আসনে কি আসে যায়? পাবনা এক আসন, পাবনা এক আসনটা অধ্যাপক আবু সাঈদকে দিয়ে পাবে কিনা আমি জানি না, সেটা যদিও ঝুলে আছে এখনো পর্যন্ত, সেটার প্রার্থীটা চূড়ান্ত হয় নাই। যদি সেই টার্গেটেই তাকে নিয়ে থাকে, আমি মনে করি এটা বিরাট বুমেরাং হবে। এবং এটার জন্য, শুধু এটার কারণে আমি মনে করি ওই অঞ্চলে অধ্যাপক আবু সাঈদকে যারা চিনে, তাদের মধ্যে এটার বিরূপ প্রতিক্রিয়া আরো ক্যান্সারের মতো ছড়াবে। এটা খুবই দুর্ভাগ্যজনক আমি মনে করি, এই কারণেই আমি এটার প্রতিবাদ জানিয়েছি সেদিন থেকে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন এম আব্দুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ একটি দৈনিককে বলেছেন যে ক্ষমতা যাওয়া ও বুর্জুয়া রাজনীতিতে এখন যে প্রক্রিয়া চলছে এটাই স্বাভাবিক। এগুলো হলো সুবিধাবাদী রাজনীতি। বিএনপি জামাত চেষ্টা করছে আওয়ামী লীগের ভোটকে ভাগাভাগি করতে। এখানে কোয়ালিটি ম্যাটার না, আসলে কোয়ান্টিটিটাই প্রধান ম্যাটার হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের রাজনীতি কিন্তু আদর্শবাদী রাজনীতির সাথে একটা সাংঘর্ষিক অবস্থা। এবং উনি হতাশা প্রকাশ করে বলেছেন এই ধরনের ক্ষমতা কাঠামো যতদিন থাকবে ততদিন সুবিধাবাদী রাজনীতিও থাকবে। প্রফেসর আজম, রাজনৈতিক পুরনো রাজনৈতিক দলগুলো হয়তো তার সুবিধাবাদী চরিত্রকে সামনে নিয়ে আসছে, কিন্তু তরুণ ভোটাররা কি এই সুবিধাবাদী রাজনীতি প্রত্যাখ্যান করবে নাকি মেনে নেবে? এটা একটা প্রশ্ন।
আরেকটা প্রশ্ন, যে এই নির্বাচন শেষে বাংলাদেশের রাজনীতির চরিত্র কি আদৌ বদলাবে, নাকি একই বৃত্তে ঘুরপাক খেতে থাকবে? বিষয়টা হচ্ছে, আপনি জানেন যে জুলাই বিপ্লবের পরে তরুণদের অবস্থানটা রাজনীতিতে কি, জি। এটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারতেছি। জি। তারা কি চায় এটা আমরা বুঝতে পারছি, হুম। তারা ভবিষ্যতে কি রোল প্লে করতে পারে এটাও আমরা বুঝতে পারতেছি। এই প্রেক্ষাপটে তরুণরা, মানে মোটা দাগে বলা যায় তরুণরা দুটো জিনিস পছন্দ করে না। জি, জি। একটা হচ্ছে যে আপনার বিপরীতধর্মী কথা। আমি এখন একটা কথা বললাম, 2 দিন পরে আবার বলছে না এটা না এটা, আবার 2 দিন পরে বলছে আবার না এটা না এটা। এইটা তরুণ সমাজ পছন্দ করে না। মানে একই ব্যক্তির মুখে 2 ধরনের 3 ধরনের কথা, জি। এটা তারা পছন্দ করে না। আরেকটা জিনিস তারা পছন্দ করে না, সেটা হচ্ছে যে কাজের কাজ বাদ দিয়ে, দেশ গড়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে দুনিয়ার জিনিস নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, এগুলো নিয়ে মানে কসলানো এবং রাজনৈতিক পরিবেশটাকে নষ্ট করা, এটা তারা পছন্দ করে না। তরুণদের মোটা দাগে চাওয়া হচ্ছে এই দুইটা। তো আপনি বলছেন যে আগামী নির্বাচন বদলাবে কিনা, আমি মনে করি যে আগামী নির্বাচন অনেক কিছুকে বদলে দেবে। অনেক কিছুকে বদলে দিবে এই কারণে, এই তরুণ সমাজ এই নির্বাচনের পরে যে বসে থাকবে এই বিষয়টা ভাবার কোনো কারণ নেই। কারণ নির্বাচনের পরে তারা মানে সূক্ষ্ম পর্যবেক্ষণ তারা করবে যে যারা নির্বাচিত হয়ে আসলো তারা তাদের কথা রাখছে কি না, এটা 1 নম্বর। আর সবচেয়ে বেশি যারা যে বিষয়টা খেয়াল করবে যে দেশ আবার পুরনো রাজনীতিতে ফিরে যাচ্ছে কি না। যদি পুরনো রাজনীতিতে দেশ ফিরে যায় তাহলে যারা ক্ষমতায় থাকবে তারাও আর মানে ভালো করে ক্ষমতা থাকতে পারবে বলে আমি মনে করি না। স্বস্তিতে থাকতে পারবে না, তাদেরকে এটার জন্য প্রাইস পে করতে হবে। সো রাজনৈতিক দলের জন্য এটা এই মুহূর্তে প্রত্যেকটা রাজনৈতিক দলের এটা উপলব্ধি করাটা খুবই জরুরি। কারণ হচ্ছে যে এখানে আপনি ভোটের হিসাবটা যদি দেখেন, 4 কোটি তরুণ ভোটার মানে কি, এটা অনেকটা বিরাট ব্যাপার। এটা একদিকে এরা নতুন ভোটার, ভোটের সময় এরা তাদের মতামত দিবে ব্যালটের মধ্য দিয়ে, পাশাপাশি ভোট শেষ হয়ে যাওয়ার পর তাদের মেইন রোল প্লে করবে তারা ভোটের পরে। এবং আবার যে তীব্র গণ আন্দোলন গড়ে উঠবে না এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না যদি দেশ আবার পুরনো রাজনীতিতে যদি ফিরে যায় এবং সঠিক পথে যদি না চলে। আমি আশা করি প্রত্যেকটা রাজনৈতিক দল সেই বিষয়ে সচেতন রয়েছে যে পুরনো রাজনীতিতে ফিরে যাবে না। আমি বলছি যদি যায় তাহলে তাদেরকেও প্রাইস পে করতে হবে। প্রফেসর মেজবা, আপনি তো তরুণদের নিয়ে থাকেন সারাক্ষণ। একটা প্রশ্ন উঠছে, সেটি হলো যে যদি ভোট কেন্দ্রে দখলের প্রক্রিয়া শুরু হয় অথবা কেউ যদি দখল করে সিল মারার চেষ্টা করে, যেটা পুরনো সিস্টেম আর কি, তরুণদেরকে উপেক্ষা করে এই কাজটি কি কারোর পক্ষে বা কোনো দলের পক্ষে করা সম্ভব হবে এবার? এইটা সম্ভব হবে কি হবে না এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে প্রশাসন ব্যবস্থার উপরে। নির্বাচন কমিশন, সরকার, আপনি জানেন যে প্রশাসনের একটা দুর্বলতা রয়েছে, পুলিশ দুর্বলতা রয়েছে। জি। এখন কিন্তু আসলে আমরা বারবার এই অনুষ্ঠানে আলোচনা করছিলাম যে আসলে সুষ্ঠু নির্বাচনের জন্য বা ঐতিহাসিক নির্বাচন, যেটা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলছেন, সেটার জন্য আসলে মূল দায়িত্ব যে কোনো কারণে রাজনৈতিক দলগুলোর উপর পড়েছে। মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর উপর পড়েছে, যেমন রাজনৈতিক দলের সহযোগিতা থাকবে, কিন্তু নির্বাচন কমিশনকে এখানে একেবারে আপোষহীন রোল প্লে করতে হবে। কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব, কোনো ধরনের কোনো শিথিলতা, বিশেষ করে ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে তাদের কঠোর মনোভাব প্রদর্শন করতে হবে। আমরা কি নির্বাচন কমিশনের এই বর্তমান ভূমিকাতে সেটাকে আশাবাদ ব্যক্ত করতে পারি? আমি এখানে কতগুলো বিষয়ে আমি আশাবাদী হই, আর কতগুলো বিষয়ে আমি একটু হতাশ হয়েছি। যেমন ঋণ খেলার ব্যাপারে, তারপর দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে নির্বাচন কমিশন কিন্তু বোল্ড ডিসিশন নিতে পারেনি। নির্বাচন কমিশন এখানে একটু দ্বিধাদ্বন্দ্ব, উভয় পক্ষকে খুশি করা, তারপর এই ধরনের একটা রোলের মধ্যে গিয়েছে, নমনীয় কিছু মনে, এবং সেটা প্রকাশও করেছে। সেটা আমার কথা তা না, সেটা প্রকাশ করেছে যে অনেক মনে অনেক কষ্ট নিয়ে এদেরকে মানে কি যেন নমিনেশনটা আপনার বৈধ ঘোষণা করতে হবে। এটা তো হতে পারে না। মনে কষ্ট নেওয়ার তো কিছু নেই, আইন যেটা বলবে সেটাই, নির্বাচন কমিশন যেটা বলবে সেটাই, মনে কষ্ট নিয়ে করতে হবে কেন? তো এটা একটা হতাশার দিক। তো এখনো সময় আছে, নির্বাচন কমিশন এরকম একটা স্ট্রং রোল প্লে করতে পারে যদি যে কোনো রাজনৈতিক দল নির্বাচনী কেন্দ্রে কোনো ধরনের কোনো হট্টগোল, কোনো ধরনের কোনো গন্ডগোল সৃষ্টি করা, দখল করার জন্য সুযোগ না পায়। এটা সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে। আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু আপনার আর্মি সহ আইন শৃঙ্খলা বাহিনীর ডেফিনিশনের মধ্যে এখন রয়েছে। তো নির্বাচন কমিশন যদি এটা চায় তাহলে এটা সম্ভব। এমন না যে বর্তমান পরিস্থিতি সম্ভব না, এমন নয়। পুলিশের যে ঘাটতিটুকু রয়েছে, পুলিশ তো ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, তো এরপরে যে নির্বাচন কমিশনে যে আরপিও সংশোধনের মাধ্যমে যে আর্মিকে নিয়ে আসা হয়েছে, তাতে এটা রিকভারি করা সম্ভব। আব্দুল্লাহ, আমরা যেভাবেই বলি না কেন, কিছুটা তো রাজনীতি অসহিষ্ণু উঠেছে নির্বাচনকে সামনে নিয়ে, এবং একজন আরেকজন বিরুদ্ধে আক্রমণ করছে। ঠিক আছে, এটা হইতেই পারে,
কিন্তু এর মধ্যে কিছু কিছু ইস্যু এসছে যেগুলো নিয়ে আসলে একটু অন্যভাবে আলোচনা হচ্ছে। সেটা হলো যে আপনি দেখেছেন যে গত বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশে জামাত নেতা সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের বলেছেন যে ভারতের আনন্দবাজার পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে 3টি শর্তে চুক্তি করেছেন। এই খবরের প্রতিবাদ প্রতিদ্বন্দ্বী দলটি করেনি। উনি বিএনপির নামও নেয় নাই, তারেক রহমান নামও নেন নাই, কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে উনি কোন দিকে ইঙ্গিত করছেন। আবার এই ধরনের এই বক্তব্যটির প্রতিবাদ করেছেন বিএনপি নেতা মাহাদি আমিন। গতকাল তিনি বলেছেন যে ভারতের সঙ্গে বিএনপি কোনো চুক্তির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই, এটি ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। সব মিলিয়ে কি বলবেন? এগুলো তো অনেক দিনের আলোচনার বিষয়, নির্বাচন কেন্দ্রিক অনেক দিন ধরে যে আমাদের যে ভূ রাজনীতির যে নানান ধরনের ইকুয়েশন আছে সেই জায়গা থেকে আমরা লক্ষ্য করছি যে ভূ রাজনীতিক খেলোয়াড় যারা তারা কিন্তু বাংলাদেশের আগামী নির্বাচনটাকে নিয়ে তাদের মতো করে তারা এটার এই খেলায় অংশগ্রহণ করছে পর্দার আড়ালে থেকে। তো সেই জায়গাটাতে স্বাভাবিকভাবে পরিষ্কারভাবে বোঝা যায়। আপনি দেখবেন যে শৃঙ্খলা যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যটি তো এটা বাংলাদেশের নির্বাচনের জন্য আমি মনে করি এই মুহূর্তে তার বক্তব্যটা অদ্যুত্বপূর্ণ। এটা বাংলাদেশের নির্বাচনে এখানে কোনো একটি দল যদি জিতে তাহলে সেটা হবে অনিয়ম হলে জিতবে। তো এটা কোন নির্বাচনে কে জিতলে অনিয়ম হবে জিতবে সেটা উনি বলার কে? উনি তো এখানে থেকে যত ধরনের রাতের ভোটের সাপোর্ট দিয়ে গেছেন, সর্বাত্মক ডামি ভোটের তার উত্তরসূরি পূর্বসূরি তারাই তো এখানে শেখ হাসিনাকে এই নির্বাচন ব্যবস্থা ধ্বংসের ক্ষেত্রে সবচেয়ে বেশি তার শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়েছেন। তাদের মুখে এইসব নির্বাচনে অনিয়মের গল্প জ্ঞান নেয়ার আমাদের কি সেই সময় আছে? তো কেন তারা এগুলা করতে যান এবং এগুলা করে করে এমনি বাংলাদেশের এখনকার অতীতের যে কোনো সময়ের তুলনায় ভারত বিরোধী মনোভাব একেবারে তুঙ্গে। সেই জায়গাটাতে তারা যখন এগুলা করেন এগুলা কিন্তু তাদের জন্যই আত্মঘাতী হয়। এই ভারত বিরোধী এই মনোভাবকে যত বেশি তারা চাঙ্গা করবেন ততই তাদের জন্য ভূরাজনীতিতেও ক্ষতির কারণ হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গাটাতেও ক্ষতিগ্রস্ত হবে। তার আগের দিন একদিন আগেই ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্টকে কেন্দ্র করে মনে করা হচ্ছে যে শৃঙ্খলা এই বক্তব্যটি দিয়েছেন সেই রিপোর্টটা। এখানে আরেকটা বিষয় আনি আব্দুল্লাহ, সেটা হলো যে আপনি দেখেছেন যে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে উপলক্ষে শনিবার সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশন একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছিল এবং সেখানে উপস্থিত ছিলেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ঢাকায় আয়োজিত এই অনুষ্ঠানে জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ারের সঙ্গে ছিলেন দলের নির্বাহী সদস্য মোবারক হোসেন। তাদের স্বাগত জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও মিসেস মানু ভার্মা। স্বাগত জানানোর বডি ল্যাঙ্গুয়েজটি আপনি নিশ্চয়ই দেখেছেন। বোঝা যাচ্ছিল ভারত এখন জামাত নেতাদের বেশ গুরুত্ব দিচ্ছে। আগে তো আমন্ত্রণে জানানো হতো না। আমন্ত্রণ জানানো তো অনেক দূরের কথা। আমন্ত্রণ অনুষ্ঠানে আমন্ত্রণ এই জামাত নামক এই দলটির নাম শুনলেই তো তাদের গায়ে ফোঁসকা পড়ে যেত, এ ধরনের একটি অবস্থা। তো তারা অনেক দিন ধরে জামাতের সাথে এর আগে ডক্টর শফিকুর রহমানও বলেছেন তার সাথে ভারতীয় কূটনীতিক দেখা করে এটা যাতে কারো কাছে প্রকাশ না করে এ ধরনের কথা বলে এসছেন। তো এগুলো ভারত যে আসলে আমি মনে করি একদিক থেকে এটা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখলে আমি মনে করি এটা একটা ইতিবাচকভাবেও দেখা যায় যে বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক তাদের সাথে যদি তারা সত্যিকার অর্থে ন্যায্যতার ভিত্তিতে যদি তারা সম্পর্কটা স্থাপন করে তাহলে তাদের জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল। আমাদের জন্য অস্বস্তির কারণ হবে না, তাদের জন্য একটা অস্বস্তির কারণ হবে না। ভারত আসলে খুব বিপদে আছে, তারা এমন আইসোলেটেড হয়ে গেছে ভূ রাজনীতিতে। তারা কিন্তু পরাশক্তি আমেরিকার সাথে তাদের সম্পর্কটা একবারে তলানিতে। আমাদের আঞ্চলিক পরাশক্তি যদি আমরা বলি চীনের সাথে তাদের অবস্থা খুবই সাপে নেউলের সম্পর্ক এবং তাদের প্রতিবেশী দেশ ছোট বড় সমস্ত দেশের সাথে কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ। তো সুতরাং এরকম একটি অবস্থায় ভার্নারেবল মানে কূটনৈতিক পজিশনে তারা থেকে তারা বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর সময়টা কিভাবে পায় আমি এটাও বুঝি না। এগুলো নিয়ে তো তাদের বলা উচিত, বাংলাদেশ নিয়ে প্রসঙ্গ আসলে বাইরে আমরা আমাদেরগুলো আমরা সামলাই, এসব নিয়ে আমাদেরকে জিজ্ঞেস করিও না। তাদেরকে দুঃখ আছে এতদিন এরকম একটা অঙ্গরাষ্ট্রের মতো ব্যবহার করেছে। এই যে তাদের চোখে চোখ রেখে কথা বলার যে ট্রেডিশন শুরু হয়েছে এটা দিনকে দিন এটা আরো শক্তিশালী হবে, বাড়বে। তারা যদি মনে করে যে এখানে ক্ষমতার পালা বদল হলে কোনো একটি সরকার, সেটা যেই দলই ক্ষমতায় আসুক না কেন, কোনো একটি সরকার তাদেরকে আবার সবকিছু উজাড় করে দিবে, এই চিন্তা করলে ওই সরকার
6 মাসও টিকবে না। সুতরাং এই প্রেক্ষাপট যে সম্পূর্ণ ভিন্ন। তরুণরা যে জায়গায় চলে গেছে তারা কিন্তু এখন তাদের আর হারানোর কিছু নাই। তারা এখন সিদ্ধান্ত নেবে, আর যে কোনো সরকারকে চোখে চোখ রেখে কথা বলে এবং যে কোনো পরিস্থিতি তৈরি করার সক্ষমতা তারা রাখে। তো সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখেই ভারতকে সিদ্ধান্ত নিতে হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা প্রতিবেশী দেশ, যেহেতু প্রতিবেশী পাল্টানো যায় না, কথাটা আছে, এটা সত্য। তো আমরা চাই যে প্রতিবেশী বিগ ব্রাদার সুলভ আচরণ, দাদাগিরি আমাদের সাথে অতীতে করে এসছে, এই কারণেই তাদের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা, এবং সেখানে সংখ্যালঘুদের উপর ভারত অব্যাহতভাবে নিপীড়ন চালিয়ে যাচ্ছে। আমাদের ক্রিকেট নিয়ে তারা যে নোংরামি খেলা খেললো, যে আমাদের প্লেয়ারকে সেখানে নিয়ে তারপরে নিরাপত্তার অজুহাতে তাকে আবার অপমানজনকভাবে তাদেরকে বিদায় করে দিল, এবং আইসিসিটাকে তো আমরা নামই হয়ে গেছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। তো সুতরাং এইভাবে প্রত্যেকটা জায়গায় তারা যে দাদাগিরি করছে, এগুলো থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। ক্রিকেট কাউন্সিলটাকে মুক্ত করে দিতে হবে তাদেরকে। যদি তা না করে তাহলে এই আইসিসির সাথে আগামী দিনের সম্পর্কগুলো একে একে অন্যান্য রাষ্ট্রগুলোই কিন্তু এই অবস্থানগুলো নিতে বাধ্য হবে পরিস্থিতির কারণে। তো সুতরাং ভারতের ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে তাদেরকে ছোট বড় বলে না, আপনার ছোট ভাই বলে দাদাগিরি করবেন, যখন ধমকাবেন, চোখ রাঙাবেন, এটা কিন্তু এখন আজকালকার যুগে আর চলে না, এক সময় হয়তো চলেছে। আর বাংলাদেশে এখন যে পরিস্থিতি সেটা এখন সম্ভবই নয়। হ্যাঁ, বাংলাদেশের তো একটা জুজুর ভয় তৈরি হয়েছিল যে ভারতের সাথে সুসম্পর্ক না থাকলে আমরা এখানে না খেয়ে মারা যাব, আমাদের পেঁয়াজ পাবো না, আমরা ডাল পাবো না, কাঁচামরিচ পাবো না, আমাদের মধ্যে সংসার চলবে না। কিন্তু এটা কিন্তু এই জুলাই অভ্যুত্থানের পরে এটা প্রুফ যে ভারত এগুলো কন্ট্রোল করলেও আমাদের এখানে বরং ভারত পেঁয়াজ নিয়ে কান্নাকাটি করেছে। পেঁয়াজের যা আমরা আগে কান্নাকাটি করার ভয় পেতাম, এবারে পেঁয়াজ পৌঁছে সেটার জন্য ভারত কান্নাকাটি করে আমাদেরকে পেঁয়াজ এখানে না দিতে পারলে তাদের কৃষকদের কি অবস্থা হয় সেটা পুরো চিত্রটা কিন্তু ভিন্ন জায়গায় চলে গেছে। সুতরাং ভারতকে সবকিছু সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কটা যদি জোরদার করে তাহলে উভয়ের জন্যই আমি মনে করি মঙ্গলজনক হবে। প্রফেসর মেজবা, আপনি নিশ্চয়ই যেটা আব্দুল্লাহ ভাই একটু বলার চেষ্টা করেছিলেন, আপনি জানেন যে 22শে জানুয়ারি দ্য ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটা প্রতিবেদন প্রকাশিত, সেখানে বাংলাদেশের নির্বাচন এবং জামাত ইসলামী ছিল সেখানে মুখ্য বিষয়, এবং সেটা মূল বিষয়টা ছিল মূলত এই প্রতিবেদনের যে জামাতের সঙ্গে বন্ধুত্ব চায় আমেরিকা, এটা হলো মূল কথা। এখন বিষয়টা যেটা হলো যে এই যে ভারতের সাথে বিএনপির চুক্তি, যে অভিযোগ, আবার আমেরিকার সঙ্গে বন্ধুত্ব চাওয়া, এটা একটা বিতর্ক, এবং এ ব্যাপারে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। উনি ফরাত মজারের একটা উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তিনি বলতেছেন যে জামাতের সঙ্গে আমেরিকার একটি গোপন আতাত হয়েছে, এই আতাত বাংলাদেশের জন্য মোটেও ভালো নয়, এটা বাংলাদেশের ক্ষতি করবে। এই যে পরস্পর এখানে আমেরিকা চলে আসছে একদিকে, ভারত চলে গেছে আরেকদিকে, এবং আপনারা রিপোর্টে নিশ্চয়ই দেখেছেন যে সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে জামাত হলো ইন্ডিয়ার জন্য সবচেয়ে ভয়ের একটি বিষয়, এবং এই যে জামাতের সাথে আমেরিকার সম্পর্ক ডেভেলপমেন্টের কারণে আমেরিকা মানে ইন্ডিয়াও নিজেও এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে? দুই অ্যাঙ্গেল থেকে আপনাকে ভারতের দিক থেকে একভাবে দেখতে হবে, আমেরিকার দিক থেকে আরেকভাবে দেখতে হবে। প্রথমে যদি আমেরিকারটা বলি, তাহলে বিষয়টা হচ্ছে যে মানে আমেরিকা দেখছে যে বাংলাদেশের রাজনীতিতে জামাত খুব বেশি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর দীর্ঘদিন ছিল না, কিন্তু যে কারণে হোক জুলাই অভ্যুত্থানের পরে রাজনীতিতে একটা বড় শক্তি হিসেবে জামাত আবির্ভূত হয়েছে, এবং বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে তাদের ভোট বেড়েছে, তাদের প্রভাব বেড়েছে। সেই দিক থেকে একটা পরাশক্তি রাষ্ট্র এ ধরনের একটা পারসেপশন তাদেরকে থাকতে পারে, যে যেমন ধরেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের পাশাপাশি কিন্তু মার্কিন প্রতিনিধিরা যখন দেশে আসতো তখন কিন্তু বিএনপি নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করতো। তো এখন আওয়ামী লীগের অ্যাবসেন্সে বিএনপির পাশাপাশি কিন্তু রাজনৈতিক শক্তিশালী রাজনৈতিক দল হচ্ছে এখন জামাত ইসলামী। তো সেই প্রেক্ষাপটে কিন্তু আমেরিকান পার্সপেক্টিভে তারা তাদের পলিসি মেকাররা হয়তো এই ধরনের কথা। এই প্রশ্নটা কি বলবেন যে আমেরিকার সঙ্গে জামাতের ভালো সম্পর্ক হলে বাংলাদেশের ক্ষতি হবে? আমি এটা মনে করি না। সেটা অনেক বড় আলোচনা। আমি ভারতের বিষয়টা একটু বলতে চাই। ভারতের বিষয়টা হচ্ছে এমন যে ভারত কেন এখন জামাতকে অনুষ্ঠানে দাওয়াত দিচ্ছে,
স্বাগত জানাচ্ছে। আবার আমরা শুনতে পাচ্ছি যে গোপনে বৈঠকও করার চেষ্টা করেছিল, শফিকুর রহমানের সাথে বৈঠকও হয়েছে। এগুলো কথা কিন্তু শুনতে আগে এগুলো আমরা কল্পনা করতে পারতাম না যে ভারতের সাথে জামাতের এরকম সম্পর্ক। এর অর্থটা দাঁড়াচ্ছে এটা যে ভারতের বাংলাদেশে যে এস্টাবলিশমেন্ট, তাদের সফট পাওয়ার, তাদের হার্ড পাওয়ার, তাদের যে মানে নিও কলোনিয়াল যতগুলো টুলস আছে আর কি। যতগুলো টুলস, এগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। সম্পূর্ণরূপে না বললেও একবারে কাছাকাছি এটা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে যাওয়ার পরে এখানে নতুন শক্তি হিসেবে জামাত ইসলামী আবির্ভাব হয়েছে। এখন দুইটো রাজনৈতিক দল, একটা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোট, একটা হচ্ছে জামাত নেতৃত্বাধীন জোট। এখন ভারতের যে প্রবলেমটা হয়েছে, এই এস্টাবলিশমেন্টটা ভেঙে যাওয়ার পরে তারা একটা কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় রয়েছে। অর্থাৎ তাদের বাংলাদেশ পলিসি কি হবে এটা তারা দীর্ঘদিন, গত 1.5 বছরে তারা অনেক ধরনের ইন্ডিয়া আলোচনা হয়েছে, এটা নিয়ে সেমিনার হয়েছে, আমি এগুলো খবর টবর রাখি। তো এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি যে বাংলাদেশ পলিসি তাদের কি হবে। আরেকটা জিনিস হচ্ছে ভারতের যে নেইবারিং যে ডিপ্লোম্যাসি বাংলাদেশকে কেন্দ্র করে, এই নেইবারিং বাংলাদেশ পলিসিতে ভারত এখনো চিন্তাও করতে পারে না যে ভারতের সাথে বাংলাদেশের ন্যায্যতার সম্পর্ক স্থাপিত হবে। তারা সবসময় হেজিমনিক চিন্তাধারায় তারা বিশ্বাসী, এবং তারা এখনো আশাবাদী যে জামাত অথবা বিএনপি যে কোনো দলের উপর তারা ক্ষমতায় আসলে আবার এইভাবে ভর করে আবার তাদের এই হেজিমনিক পলিসি এখানে অ্যাপ্লাই করা যায় কি না, এই চিন্তার মধ্যে এখনো আছে। আমি এটাকে বলি এর মতো আধুনিক যুগের মানে মডার্ন ডিপ্লোমেসিতে এর চেয়ে পশ্চাৎপদ চিন্তা আর কখনো হতে পারে না। কারণ 5 আগস্টের যে বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবে শুধু আওয়ামী লীগ পালিয়েছে এই বিষয়টা না, কিন্তু এটা অথবা বিপ্লবে আমাদের যে প্রত্যাশা ছিল, যে গভর্নমেন্ট হওয়ার কথা ছিল, গভর্নমেন্টের যে কাজকর্মগুলোর করার কথা ছিল, সেগুলো হয়তো কোনো কারণে আমাদের এক্সপেকটেশন ফুলফিল করে নাই। কিন্তু মানুষের মধ্যে যে একটা সাইকোলজিক্যাল রেভলিউশন, সেটা কিন্তু সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছে, এটা 100%। তো মানুষের মধ্যে একটা মনস্তাত্ত্বিক বিপ্লব হয়েছে, আর এই মনস্তাত্ত্বিক বিপ্লবের একটা অন্যতম অনুষঙ্গ হচ্ছে ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে। এটা কিন্তু পৃথিবীতে খুব কম গণ অভ্যুত্থান বিপ্লব এরকম হয়েছে যে ফরেন ইন্টারভেনশনের বিপরীতে মানুষ এইভাবে রাস্তায় নেমে আসে। তো ভারত এই জিনিসটা এখন পর্যন্ত বুঝতে পারেনি, যার ফলে ভারত এখন পর্যন্ত তার প্রথম থেকে মানে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত তার যে ডিপ্লোম্যাটিক যে স্টেটমেন্টগুলো আপনি ব্যাখ্যা করলে দেখবেন যে এগুলোর মধ্যে কিছুই নেই, একেবারে অন্তঃসার শূন্য। সেই পুরনো চিন্তাভাবনা নিয়ে ভারত এখনো আগাচ্ছে, যার ফলে তাদের এই বিষয়টা জনগণের কাছে যেমন গুরুত্ব নেই, আন্তর্জাতিক রাজনীতিতেও খুব একটা গুরুত্ব পাচ্ছে না। আব্দুল্লাহ, এই যে এখন রাজনীতিতে নির্বাচনটা যেভাবে সামনে আসছে, আমরা মিডিয়ার ভূমিকা দেখে একটু অবাক হচ্ছি। যে মিডিয়া কোনো একটি দলের বিরুদ্ধে প্রচণ্ড বিরোধী ছিল, প্রচণ্ড মানে প্রচণ্ডতর, তারা এখন তাদের পক্ষে নেমেছে। এবং সবাই আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, এরা প্রধান 2 রাজনৈতিক দলের প্রধানদের ব্যাপারে সবাই চুপ, ভয়ে হোক বা যে কোনো কারণেই হোক, এদের কোনো সমালোচনায় কেউ যেতে চাচ্ছে না, এটা একটা দিক। কিন্তু ফাইনালি আমরা লক্ষ্য করছি যে যে সমস্ত মিডিয়া যেদিকে ছিল সেদিকেই রয়েছে, তারা ওইভাবে নিউজ কাভার করছে। যেমন আপনি দেখেছেন ছাত্রলীগের একজন নেতার স্ত্রী এবং তার বাচ্চা মারা যাওয়ার ব্যাপারে যে নিউজ করেছে, আসল ঘটনা ফাঁকি দিয়ে এটা একটা মানবিক দিক তুলে ধরার চেষ্টা করেছে। এরকম আরও অসংখ্য উদাহরণ দেওয়া যায়। তারপরে যেহেতু মিডিয়ার মানুষ, কিভাবে এই গোটা বিষয়গুলো দেখছেন আপনি? মিডিয়া নিয়ে তো আসলে আমাদের সবসময় আমাদের কথা হচ্ছে, এই মিডিয়াটা আমাদের যে চরিত্রগত দিক থেকে আমরা যদি একেবারে খুব খোলাভাবে বলতে হয়, আমাদের চরিত্রের ধস নেমেছে আর কি এই জায়গাটাতে। এটা আমরা গত 15 বছর শেখ হাসিনার তলপি বহন করেছি। সেই যা চায় নাই তাও তাকে দেওয়ার জন্য উৎসাহী ছিলাম। তেলের ড্রাম নিয়ে হাজির হওয়া গণভবনে, এই বিষয়গুলো যাওয়ার পরে এখন তাদের যে অপরাধবোধের জায়গাটা, এই অপরাধবোধের জায়গা থেকে তারা কিন্তু 5ই আগস্টের পরে আবার অতি উৎসাহী হয়ে ওইটা ভুলিয়ে দেওয়ার জন্য, 15 বছরের তাদের ক্যারেক্টারটা ভুলিয়ে দেওয়ার জন্য তারা এক ধরনের প্রাণান্তকর চেষ্টা করেছে। এখন এসে তারা একটা পর্যায়ে আপনি দেখবেন যে 5ই আগস্টের পরপর কিন্তু এক পর্যায়ে জামাতকে খুব বেশি, যে জামাত কখনোই কিন্তু মিডিয়াতে কোনো স্পেস পায় নাই। আমার দেখা মতো 15 বছরে জামাতের প্রথম পৃষ্ঠায় কোনো নিউজ ছাপা হয়েছে আমার কোনোদিন চোখে পড়ে নাই। ভিতরের পৃষ্ঠায় 3য় 4র্থ পৃষ্ঠায় গেলেও সেটা কোনো সিঙ্গেল কলাম, এবং সেটা 16 পয়েন্টের শিরোনামে, তাও 1.5 ইঞ্চি নিউজ। এই জাতীয় কাভারেজের মধ্যে জামাত ছিল। 5ই আগস্টের পরে সবচেয়ে বড় জামাতের
জামাতের অর্জন হইলো যে মিডিয়াতে বড় ধরনের তারা একটা স্থান করে নিয়েছে, কভারেজ পাচ্ছে। হ্যাঁ কাভারেজ পাচ্ছে। তো সেটা প্রথমে 2-3 মাস এক ধরনের ট্রেন্ড ছিল, জামাতকে খুব গুরুত্ব দিয়েছে। আবার একটা পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে একটা মিডিয়াতে যখন মানে টপ পোস্টে বিএনপির পছন্দের লোকজন নানা বোঝাপড়ার মধ্য দিয়ে যখন বসেছেন, তখন আবার কিছু কিছু টপ মিডিয়াগুলো আবার আরেক ধরনের চরিত্র নিয়ে আবির্ভূত হয়েছে। তো আমরা আসলে যে মিডিয়াটা চাই, যে নতুন বাংলাদেশের মিডিয়াটা আমরা চাই একেবারে সক্রিয় একটা পেশাদারি মিডিয়া, সেই জায়গাটাতে এখনো আশাবাদের জায়গা আপনাকে যদি সরাসরি একটা প্রশ্ন করি আব্দুল্লাহ, সেটি হলো এই নির্বাচনটিকে সুষ্ঠু করার জন্য, নিরপেক্ষ করার জন্য বা ঐতিহাসিকভাবে সুন্দর করার জন্য মানে মিডিয়ার ভূমিকা কিন্তু অনেক বেশি, কিন্তু সেই ভূমিকাটা তারা রাখছে? কোনো ভূমিকাই নাই এ ব্যাপারে। জনমত একটা সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের জন্য যেভাবে জনমতকে প্রভাবিত করতে পারে মিডিয়া, সেই জায়গাটাতে কারো কোনো আর্টিকেলে না, কোনো কিছু না, একেবারে গতানুগতিক ধারার এবং কোনো পর্যায়ে বিভ্রান্তিকর, হ্যাঁ গতানুগতিক ধারার একটা কাভারেজের পেছনে ছুটছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি সংবাদপত্রের কে নিয়মান করে এখানে ডিজিটাল মিডিয়াটার প্রতি এত বেশি ভিউ বাণিজ্যের প্রতি এত বেশি ঝুঁকে পড়েছে, সেখানে চটুল বিষয়টাকে সামনে নিয়ে এসে, চটুল বিষয়টাকে হালকা জিনিসকে সামনে নিয়ে এসে, যেমন অ্যাক্টিভ নিউজ নিয়ে খুব আলোচিত হচ্ছে যে তারেক রহমানের কাশি হওয়ার সঙ্গে সঙ্গে পানি এগিয়ে দিলেন জায়মা, এটা সংবাদপত্রের শিরোনাম। এগুলা নিয়ে বেশ দেখলাম যে ভার্চুয়াল জগতে। আবার ডাক্তার শফিকুর রহমান এই চেয়ারে বসেন নাই, ওই চেয়ারে বসেছেন, এটা দিয়ে এক ধরনের ভিউ বাণিজ্যের চেষ্টা। তো এইগুলো এই মিডিয়ার কাজ তো এটা না। মিডিয়ার যে একটা মিডিয়া আমরা কি দেখছি, আমরা দেখেও আমরা শিখতে পাচ্ছি না, যে একটি আমরা যেটা সত্যিকারের মিডিয়ার যে রোল হওয়ার দরকার সেই জায়গাটাতে আমরা নাই। আপনি যদি বলেন যে আমরা যে ছাত্রলীগ নেতার যে প্রসঙ্গটি এসছে বেশ মিডিয়াতে এবং ভার্চুয়াল জগতের তোলপাড় হচ্ছে, প্রকৃত তথ্যের ধারে কাছে নাই সেখানে। প্রকৃত তথ্যটা হচ্ছে তারা আবেদনই করে নাই প্যারোলের জন্য। আর এই ছাত্রলীগ নেতার ব্যাপারে বলতে গেলে তো সেটা আরও মানে তার 5ই আগস্টের পরেও দুর্বিনীত তার অবস্থান ছিল। ককটেল বিস্ফোরণ ঘটানোর কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলা হয়েছে। এগুলো কোনো তার মামলা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন, কেউ ওখানকার যে লোকাল সাংবাদিকরা যে রিপোর্টগুলো বিভিন্ন জায়গায় আমি দেখলাম, যে সত্যিকার অর্থে সে এত বেশি অ্যাগ্রেসিভ ছিল, ছাত্র কর্মী ছিল, সে কিন্তু এই 5ই আগস্টের পরেও নানানভাবে, 5ই আগস্টের আগে তো করেছেই ছাত্র জনতার উপর হামলা করেছে, 5ই আগস্টের পরেও বিভিন্নভাবে গোপালগঞ্জের হামলা থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় জড়িত, তার প্রেক্ষিতেই কিন্তু গ্রেপ্তার হয়েছে। সেটা আলাদা চ্যাপ্টার। তাকে জামিনের চেষ্টা করেছিল কিনা, হয় কি নাই কেন, সেটা আলাদা চ্যাপ্টার। কিন্তু যেখানে প্যারোলের জন্য আবেদনই করা হয় নাই, আমরা সমস্ত মিডিয়া মিলে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি সরকারকে এবং নাস্তানাবুদ করে ফেলছি যে তাকে প্যারোলে কেন দেওয়া হল না। আবেদন না করলেও কি প্যারোলে দেওয়া যায়, এরকম কোনো ইতিহাস বাংলাদেশে কি আছে? সেখানে যে ঘটনাটা ঘটেছে, তারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে প্যারোলের যদি আবেদন করা হয়, প্রসেসে যেই সময় লাগবে ততক্ষণ তারা এই দাফনটা অপেক্ষা করতে চায় না। এই কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ডিসি সাহেবের সাথে যোগাযোগ করে আমরা যদি সরাসরি ওখানে নিয়ে দেখাইতে পারি, তাহলে এটা সংক্ষেপে দাফনের কাজটা, পরবর্তী কাজটা করা যায়। এটা কিন্তু পারিবারিক সিদ্ধান্ত এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে আপনি দেখেছেন এ নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে যে তাদের পক্ষ থেকে কোনো আবেদন কোনো পর্যায়েই করা হয় নাই। তাহলে আমরা বানোয়াট ফেক একটা আবেদন, দুঃখজনক, আমরা অনুসন্ধানী সাংবাদিকতার দাবিদার একজন মহারথী যিনি নিজেকে অনেক বড় কিছু দাবি করেন, তাকেও দেখলাম একটা ফেক আবেদনপত্র যেটা আওয়ামী লীগের পক্ষ থেকে ছাড়া হয়েছে সেটা দিয়ে সরকারকে ধুয়ে দিচ্ছেন। তো এগুলো যদি আমরা করি, তাহলে আমাদের বিশ্বাসযোগ্যতার জায়গাটা কোথায় গিয়ে ঠেকছে, আগামী দিনে আমরা যে আবার কাঠগড়ায় দাঁড়াতে যাচ্ছি, সেই জিনিসটা আমরা অনুধাবন করতে পারছি না বোধহয়। আব্দুল্লাহ এবং মেজবাউল আজম সওদাগর, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।